পিনাকিকে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা, ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি, উপদেষ্টা বানানো হয়নি, এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা। ফলত উনি যেই উনার উনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে উনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ। তো আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন। আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন। তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন। হ্যাঁ, আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাফ মাসল ইজ বিউটিফুল, এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এইটা ব্যক্তিগত জায়গা, অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা আচ্ছা পিনাকিকে প্রথম নাদিয়া, থেকেই বলা। নাদিয়া আপনি শেষ হয়ে যাবে সময়, আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন, মানে তাকে যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে, আমার এই বিতর্কে ঢোকা উচিত না, তারপরেও আমি লোভ সংগ্রহ করতে পারছি না, যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে 3 ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি, এইটা একটা কথার কথা, মানে যেহেতু আপনারা সরাসরি না এটা না 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 না, উনি উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এখন এখানে আমার তো, আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা ওনার এই যে বললাম, শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র, যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন, উনি আপনাকে 3 ইঞ্চি দেখায় দেবেন। এটাই হচ্ছে বিষয়। যে 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 ঘটনা উনি ঘটেছেন, আমি ওনাকে এত দূর আমার শয়তানির জায়গাটা যেটা আমি স্বীকার করে নেই, যে এই শয়তানিটা আমি করেছি, আমি বলেছি যে হ্যাঁ, ইউ লুক লাইক আ গ্রিক গড। হ্যাঁ, এটা হচ্ছে আমার শয়তানির জায়গা। কারণ এবং অসততার জায়গা, আমাকে যদি কেউ অনৈতিক বলে, এই জায়গায় আমার অসততা অনৈতিকতা 100% আছে। কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের অন্য কোনো ইন্টারেস্ট আছে, এবং আমি এই জিনিস বের করতে চাই, এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সেই সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম। সো এইটাকে আপনি কনটেক্সট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা, ইজ ইট এথিক্যাল? নট রিয়েলি, একদমই না, 100% না। সেটা ছেলে হোক মেয়ের হোক, একটা ব্যক্তিগত রিলেশনশিপে কোনো অবস্থাতে এটাকে কোনো রকম ভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না। প্রথম জিনিস হচ্ছে, আমি ওনার সঙ্গে সেই সম্পর্কে ছিলাম না, ওনার সাথে আমি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলাম না, আমি ওনার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করি নাই, এবং এটা উনি নিজ থেকে আমাকে দিচ্ছেন। সেখানে আমি ওনাকে একবারের জন্য বলি নাই যে আপনার ছবি আমি কখনো বাইরে বের করব না। এবং অন টপ অফ ইট, এই জিনিসটা আমি এতদিনও ধরে রেখেছি, যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না, যত যা ইন্টারেস্ট থাকুক, তারপরও বাংলাদেশের জন্য কাজ করছে, তারপরও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না, হি ইজ গেটিং আউট অফ দ্য হ্যান্ড, যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন, তখন আমার মনে হচ্ছে যে ইটস দ্য রাইট টাইম। এবং দেখেন, এগেন, অনৈতিক যদি আপনি আমাকে বলেন, অনৈতিক অবশ্যই, কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো 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 নৈতিকতা কাজ করবে না। এটা আমার কাছে যুদ্ধ। কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান, বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু, এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম, যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে 1 সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না। অন টপ অফ ইট, উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে, আওয়ামী লীগ বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন। উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন। এক গাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয়ে স্টার করেছেন। যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল, আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন, করছেন কেন আপনি, ইটস ভেরি আনএথিক্যাল। উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন, রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই, তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই, তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না। কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো, তাকে আমি ইগো দিয়ে ঘায়েল করতে পারি। কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন, তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি, আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি। এই জিনিস তো পিনাকির ফলোয়াররা দেখবেন না, পড়বেনও না। বলছে নাদিয়া, বিষয়টা হলো এরকম। দেখুন আমি বলি, আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো,
এটা 2018 সাল, 18 না 19 সালে। তখনও তো তার আগ দিয়ে সে দেশ থেকে বেরিয়েছে, রাইট? আমার সাথে বহুত রিফিউজির কথা হয়েছে। একটা দেশের যেই কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাসটা সবকিছু নিতে হয়েছে। এটা সিস্টেম আছে। আপনি একটা ভিনদেশী নাগরিক আরেকটা দেশের মাটিতে যেয়ে আপনি ফ্লাই করতে পারেন না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস, এবং কোনো সিস্টেমই নাই। তো ভারতের মাটিতে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন? আমার সাথে জোবেন সন্ধির কথা হচ্ছিল প্যারিসে। উনি বলছেন যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে 2.5 মাস তাকে অপেক্ষা করতে হয়েছে, এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে এসকর্ট করে নামানো হয়েছে। পরে ইন্টারন্যাশনাল নানান বডি তাকে এসে রেস্কিউ করেছে। তো যেই মানুষটার মানে এরকম, আমরা জানি না এই কাহিনী কি, উনি কতদিন এই ট্রাভেল যাযাবার ভূমিকায় ছিলেন আমরা জানি না, কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে গেছেন এসে। তো কোন রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া, ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না, এবং সেই জায়গাটা হয়েছে। এবং আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে, মুশতাক সহ যখন 11 জনের বিরুদ্ধে মামলা হলো, মুশতাক তো মারা গেল, তাই না? তো সেই জায়গায় হ্যাঁ খুন করা হয়েছে, হ্যাঁ খুন করা হয়েছে তাকে। খুন, তা আমিও যদি দেশে থাকতাম আমাকে কারাগারে নিয়ে খুন করা হতো, হয়তো এইভাবে মেরে ফেলা হইতো। তখনও পর্যন্ত তো তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের নামে কোনো মামলা টামলা কিচ্ছু নাই, তাই না? তারা এই গভর্নমেন্টের, আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ছিল। পরে যখন এই মামলার চূড়ান্ত চার্জশিটে যখন লেখালেখি হলো অনেক জায়গা থেকে যে এরা অনেকে করছে, প্রথম আলো এই কালের কণ্ঠ লেগে গেল তার বিরুদ্ধে, পরে হয়তো তার নাম ঢুকানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এত বড়ই ভারত বিরোধী হয়ে থাকো, এত বড়ই যদি আওয়ামী লীগের শত্রু হয়ে থাকো, সে যেটা হয়েছে এই রিসেন্ট ইউটিউবের তার ডমিনেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত, কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড সেটা এখানে নাদিয়া যে সন্দেহ করছে, সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা, এটা এড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি, আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না। দেখুন, বাংলাদেশে যদি একটি রাইটিস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্টদের খপ্পরে এই রাষ্ট্র চলে যায়, এটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং? এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপন না স্ট্রং উইপন, যে বাংলাদেশে একটা রাইটিস্ট গোষ্ঠীর খপ্পরে বাংলাদেশের ক্ষমতা? আপনি যদি বলেন এটা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র, তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র। যে ওকে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না, বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে, উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে। সো যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করেছে কোন অজুহাতে? যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। দুঃখিত, মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে? আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। যখন একটা পাওয়ারফুল স্টেট কোনো একটা থার্ড স্টেটকে বলে যে এ আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেইল করে। যখন সে এই কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি, এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে। তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র, এখানে রাইটিস্টদের উত্থান হবে, রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের, এইটা তো ইন্ডিয়ার জন্য জায়েজ হয়ে গেল। বাংলাদেশকে দখলে নেওয়া, বাংলাদেশকে সৈন্য পাঠানো, যে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। সেই কাজটা করতে যে সহযোগিতা করছে, তাকে আপনি বাংলাদেশের বন্ধু কেমনে বলবেন? সেটা আমার হিসাবের মধ্যে আসে না। এবং এইখানে যদি ভারতের রিস্টাবলিশমেন্ট এস্টাবলিশড হয়, তার পরোক্ষ সুবিধাভোগী কি বিএনপি হবে, জামাত ইসলামী হবে, না আওয়ামী লীগ হবে? এটা তো সহজ হিসাব। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সুন্দর একটা সকাল, সামার শুরু হয়ে গেছে ইতালিতে। তবে কথা এইটা না, কথা হলো যে শাহেদ আলম তার নিউ ইয়র্ক বাংলা লাইভ চ্যানেলে যা দেখাইলেন, যা শোনাইলেন, এতে আমাদের বাংলাদেশিদের মাথা নষ্ট করে দিয়েছেন। শাহেদ আলম নিউ ইয়র্ক বাংলা লাইভ চ্যানেলে নন ইসলামীকে আইনা
পিনাকি ভট্টাচার্যকে রঙিন করে দিছেন। রঙিন করে দিছেন এইভাবে যে নাহিদা নন ইসলামীরে তিনি নিয়ে আসছেন যাতে করে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের জনগণের কাছে একজন যৌনবাদী হিসাবে তুলে ধরেছেন। তারপরে শাহেদ আলম আরেকটা কাজ করেছেন, সেটা হলো যে তিনি বাংলাদেশের জনগণকে বুঝাইতে চাইতেছেন পিনাকি ভট্টাচার্য কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারেন না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আর তিনি যে বুঝান জনগণকে যে ভারত কোনোভাবেই বাংলাদেশের বন্ধু না, আওলিগাররা কোনোভাবেই বাংলাদেশের পক্ষের, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল না, সেটা সঠিক না, এরকমই বুঝাইতে চাইছেন শাহেদ আলম পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলে। আর পিনাকি ভট্টাচার্যের কথাবার্তায় বাংলাদেশের মৌলবাদীরা, জামাতিরা যদি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশে আক্রমণ করাটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে, কারণ ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি হিসাবে দেখা দিবে বাংলাদেশের মৌলবাদী দল যদি ক্ষমতায় আসে সামনে। আর সেজন্যই ভারত বসে থাকবে না, ভারত বাংলাদেশে আক্রমণ চালিয়ে বাংলাদেশ দখল করে নেবে। পিনাকি ভট্টাচার্যের কথাবার্তায় ভারত এরকমটাই করবে, বাংলাদেশের জনগণকে এটা তিনি বুঝাইতে চাইতেছেন। আসলে একেবারে ভুয়া কথাবার্তা শাহেদ আলম তুলে ধরছে নাহিদা নন ইসলামীদের দিয়া। সুতরাং বাংলাদেশের জনগণের এটা মোটেই উচিত হবে না পিনাকি ভট্টাচার্যকে একজন কুচরিত্রবান, নারী লুবি, যৌনবাদী লোক হিসাবে দেখা। শাহেদ আলম এখানে নিজেই কালার হয়ে গেছেন বিশেষভাবে, যে এক সময় নাকি তার সহযোদ্ধা ছিল এই পিনাকি ভট্টাচার্য, এখন আর সহযোদ্ধা নাই। মানে এক সময় তারা ভারতের ব্যাপারে সমালোচনা করতেন, শাহেদ আলমও ভারতের ব্যাপারে সমালোচনা করতেন। এখন আর শাহেদ আলম ভারতের ব্যাপারে সমালোচনা করেন না, তাই এখন আর তারা সহযোদ্ধা না। সুতরাং বুঝাই যাইতেছে যে তিনি এখন ভারতের পক্ষের লোক। আর সেটার পরিবর্তন কিভাবে ঘটলো, তিনি একজন ভারতের সমালোচনাকারী হিসাবে ছিলেন, কিন্তু এখন সেটার পরিবর্তন ঘটায় ফেলেছেন, এখন আর তিনি সমালোচনা করবেন না। এটার পরিবর্তন কিভাবে হইল, এটার পরিবর্তন কিভাবে হইল, কোনো কিছুর মাধ্যমে হয়েছে। ভারত দ্বারা তিনি কোনো কিছু পাইছেন, ভারত থেকে তিনি কোনো কিছু পাইছেন, আর সেটার জন্যই তিনি আর ভারতের সমালোচনা করেন না, আর এখন আর পিনাকি ভট্টাচার্যের সহযোদ্ধা না।
সুতরাং শাহেদ আলম নিজেই ধরা খেয়ে গেছেন যে তিনি এখন আর বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি না, এখন সম্পূর্ণ ভারতপন্থী একজন মানুষ। তাই পিনাকি ভট্টাচার্য মোটেই একজন সেরকম মানুষ না। পিনাকি ভট্টাচার্য সেরকম না বলেই শাহেদ আলম নাহিদা নন ইসলামীকে ধরে আইনা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে এই যৌন বিষয়ক আজে বাজে ব্যাপার তুলে ধরেছেন। নাহিদা নন ইসলামী নাকি কাপড় খোলেন নাই, কিন্তু তারপরও পিনাকি ভট্টাচার্য নাকি তার আলাদিনের স্বর্ণকাঠি ঘষেছেন, এরকমটি নাহিদা নন ইসলামী বাংলাদেশের জনগণের সামনে তথ্য তুলে ধরেছেন। কিন্তু এটা কিভাবে সত্য হয় যে নিজে তাকে প্রয়োজিত করেন নাই, কিন্তু পিনাকি ভট্টাচার্য সেটা করে ফেলেছেন। স্বর্ণকাঠি নাকি ঘষেছেন এবং সেই ছবিও নাকি পাঠিয়ে দিয়েছেন। এটা একেবারে অবাস্তব, অসম্ভব। যাই হোক, সবই আজে বাজে কথা। শাহেদ আলম এবং নাহিদা নন ইসলামী বলেছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। আশা করি বাংলাদেশের জনগণ সেটা বুঝে নেবেন, তারা কেন অন্য দেশ বা অন্য দল যারা ভারতীয়দের পক্ষের শক্তি, তাতে তারা প্রভাবিত হলেন। তো আজকের মতো এই বন্ধুরা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।